এবারে বিদেশে আসিয়া চিত্রলেখার মন বসিতেছিল না। ছেলে মেয়েদের না আনিয়া যে এত খারাপ লাগিবে এই কথা আগে খেয়াল হয় নাই। তাহারা কাছে না থাকিলে ছটা বিকীর্ণ করিবার উপায় কোথা? আর শুধু নিজেকে দিয়া কতটাই আর প্রকাশ করা যায়, কতই বা সাজসজ্জা করা যায় তিনবেলা? মেয়েকে তালিম দিয়া গড়িয়া তোলার উদ্দেশ্যই বা কী তবে? আর যদি উপযুক্ত ক্ষেত্রটাই মাঠে মারা গেল? এইবার তো আবার শুধু প্রতিবেশী হিসাবে নয়, সেজ কাকির সংসারেই আশ্রয় লইতে হইয়াছে, অবশ্য পেন্টিং গেস্ট হইয়া। আসিবার আগে সেজ কাকা একখানা বাড়ির আশ্বাস দিয়াছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সে আর জুটিল না। সেজ কাকির ভগ্নিপতির চাহিদা ফেলিয়া তো আর চিত্রলেখাকে দেওয়া যায় না। অগত্যা ভাইজি ও ভাইজি জামাইকে নিজের বাড়িতে আশ্রয় দিতে হইয়াছে তাহাকে, নেহাতি যখন আসিয়া পড়িয়াছে। কিন্তু ভাইজি তো আর দুঃখী দরিদ্র নয় যে বিনামূল্যের অন্ন গলাধ্যকরণ করিবে, বরং নিজেদের খরচার উপরই সে দেয়। কিন্তু তাহাতেই বা শান্তি কই, সুখ কই? সেজ কাকার কালো কুমড়োর মতো খেদি মেয়েটা যখন নাচিয়া গাহিয়া আসর জমকায় আর পাড়ার লোকের বাহবা কুড়ায়, সেজ কাকির দিদি যখন পাশের বাড়ি হইতে বেড়াইতে আসিয়া বঞ্ঝির রূপগুণের প্রশংসায় পঞ্চমুখ হইয়া ওঠেন, তখন সর্বাঙ্গ জ্বালা করে চিত্রলেখার। তাপসীকে একবার দেখাইয়া এদের বড় মুখ হেঁট করা গেল না, এ কি আর কম আফসোসের কথা? তাপসীর কাছে লিলি? কিসে আর কিসে? লিলি কানা ছেলের নাম পদ্মলোচন, আর কাকে বলে? ওই রূপে আবার সাজের ঘটা কত! এই যে নিত্য নতুন পোশাকের চটক, দেখানেপনা ছাড়া আর কি? মতলব বোধ করি চিত্রলেখাকে অবাক করিয়ে দেওয়া। অবশ্য চিত্রলেখা এত নির্বোধ নয় যে অবাক হইবে। লিলির তুলনায় বেবি অর্থাৎ তাপসীর যে আরও কত অজস্র রকমের পোশাক পরিচ্ছেদ আছে, সেই কথাগুলি নিতান্তই গল্পচ্ছলে উচ্চারণ করিতে হয়। যথা, এই এত যে রকম রকম জামা জুতো করিয়ে দিচ্ছি বিলেতি দোকানে অর্ডার দিয়ে, তা সৃষ্টি ছাড়া মেয়ে কিছু যদি পরবে। অথচ এই দেখো, লিলি যা দিচ্ছ তাই আনন্দ করে পড়ছে। বেবির গানের মেডেলগুলোই আনিবার কথা অবশ্য নয়, কিন্তু কি জানি কিভাবে আসিয়া পড়িয়াছে। সুটকেসের কোণেই পড়িয়াছিল হয়তো। সে যাই হোক, আসিয়া পড়িয়াছে বলিয়াই তো 5 জনকে দেখানো, নইলে ও আর কি হরদমই তো পাইতেছে। রেডিও কোম্পানি তো চিত্রলেখার বাড়ির মাটি লইয়াছে। চিত্রলেখার ইচ্ছা নয় যে তুচ্ছ কারণে মেয়ে গলা নষ্ট করে। হ্যাঁ, তবে হিজ মাস্টার্স এর ওখানে বরং 1-2বার পাঠানো চলে। সেজ কাকি আর তোষো দিদির দুর্ভাগ্য যে বেবির গান শুনিয়া জীবনটা ধন্য করিয়া লইবার সুযোগ পাইলেন না। প্রথম প্রথম কথা কহার সুখটুকুই ছিল, কিন্তু ইদানিং যেন সেটাও যাইতে বসিয়াছে। দেখা যাইতেছে এইসব গল্পে আর কেউ বিশেষ আমল দিতেছে না। এমনকি মনীন্দ্র পর্যন্ত মাঝে মাঝে চিত্রলেখার কাছে কথার ট্যাগ চান। চিত্রলেখা নাকি আজকাল বড় বেশি বাজে বাজে কথা বলে। শোনো কথা, এরপর আরও যে কি না কি বলিয়া বসিবেন মনীন্দ্র, কে জানে। বৃদ্ধ হইতে যে আর বিশেষ বাকি নাই সেটা ধরা পড়ে এমনই বুদ্ধিভংস কথাবার্তায়। সংসারে কি আছে কি না আছে মনীন্দ্র জানেন, নাকি বেবির গুণপনার সব হিসেব তিনি রাখেন? তবে যা তা একটা বলিয়া চিত্রলেখার মুখ হাসানো কেন? রাগে রাগে তাই কোনো সময়ই চিত্রলেখা মুখে হাসি আসিতে দেয় না। আর এমনই যাই যাই গোছের যখন মনের অবস্থা, হঠাৎ হেমপ্রভার তার আসিয়া হাজির হইল। অন্য সময় হইলে চিত্রলেখা হয়তো শাশুড়ির এইরকম বেয়ারা আবদারে রীতিমতো জ্বলিয়া উঠিত, কিন্তু এই ক্ষেত্রে মনে করিল, যাক, তবু মন্দের ভালো, স্বামীর কাছে মান খোয়াইয়া কলিকাতায় ফেরার কথা ভোলা যাইতেছিল না। এটা তবু একটা উপলক্ষ পাওয়া গেল। টেলিগ্রামখানা বার 2-3 পড়িয়া মনীন্দ্রবোধ করি মায়ের অসুখের গুরুত্বটা নির্ণয় করার চেষ্টা করিতেছিলেন। চিত্রলেখা সাড়া দিয়া কহিল, তাহলে যাবে নাকি? যাব না? মনীন্দ্র অবাক হইয়া তাকান, অবশ্য কিছুটা বিরক্তিও ধরা পড়ে প্রশ্নের সুরে।
হ্যাঁ, যাবে তো নিশ্চয়ই। প্রশ্ন করাটাই আমার অন্যায় হয়েছে। সে যাক, আমিও মনে করছি চলে যাই এই সঙ্গে। আমায় কলকাতায় নামিয়ে দিয়ে তুমি পরের ট্রেনে চলে যেও। মনীন্দ্র বোধ করি সামান্য আশা করিয়াছিলেন মায়ের মৃত্যুশয্যা পার্শ্বে সস্ত্রীক উপস্থিত হইতে পারিবেন, কিন্তু চিত্রলেখার প্রস্তাবে হতাশ হন। কর্তব্যবোধ জাগাইবার দুরাশা অবশ্য নাই, তবুও ক্ষীণকণ্ঠে প্রতিবাদ করেন। তোমার একবার না যাওয়াটা ভালো হবে। ধরো যদি মার, যতই হোক মা তো, তাই অকল্যাণকর বাকি কথাগুলো বোধ করি উচ্চারণ করিতে বাধে মনীন্দ্রের। চিত্রলেখার অবশ্য জানিতে বাকি নাই মনীন্দ্রের প্রাণ পড়িয়া থাকে কোথায়। নিহাতি নাকি চিত্রলেখা বেশি আদিক্ষেতা দেখিতে পারে না, তাই মা মা করিয়া বাড়াবাড়ি করিবার সাহস হয় না। তবে চিত্রলেখার অত শখ নাই। অগ্রাহ্যের ভঙ্গিতে বলে, তুমি যতটা সিরিয়াস ভাবছ আমার তো তা মনে হচ্ছে না। সেকেলে মানুষ, অল্পে ব্যস্ত হওয়া স্বভাব, আর কি। হয়তোবা সামান্য কিছু হয়েছে, তার ঠুকে দিয়েছেন। বেশি যে হয়নি তারই বা প্রমাণ কি পাচ্ছ তুমি? প্রমাণ আবার কি? নিজের ধারণার কথাই বলছি। কেবলই তর্ক, চিরদিনের এক স্বভাব। সে যাক, তোমার মার বিষয় তুমিই ভালো বুঝবে। তবে তোমার যদি এতই তাড়া থাকে, বর্ধমানে নেমে পড়ে চলে যেও কুসুমহাটি। হাওড়া স্টেশনে এসে একটা ট্যাক্সি করে নিয়ে বাড়ি পৌঁছাবার ক্ষমতা আমার যথেষ্ট আছে। তাহলে তুমি না যাওয়াটাই ঠিক করলে? কাজটা কীরকম হবে তাই ভাবছি। চিত্রলেখা এবার ঈষৎ নরম সুরে উত্তর দেয়, তা বেশ তো, তুমি গিয়ে অবস্থাটা দেখে একটা টেলিগ্রাম করে দিও। দরকার বুঝে যাওয়া এমন কিছু শক্ত নয়। ঘণ্টাখানেকের মামলা, আমার পক্ষে এখন তৈরি হওয়া বড় সহজ কাজ নয়। বিরাট জিনিসপত্র ম্যানেজ করা। মনীন্দ্র দোষারোপের ভঙ্গিতে বলেন, তখনই তো বলেছিলাম লাগেজ বড্ড বেশি হয়ে যাচ্ছে। ছেলে মেয়েরা এলো না, মাত্র 2 জনের জন্য 7টা সুটকেস, 2টো হোল্ডর। সে তুমি বলবে জানি, অথচ সেজ কাকার বাড়িতে থাকা হলো বলেই না এইসব লাগেজ বাড়তি বলে মনে হচ্ছে। একটা সংসার ম্যানেজ করতে হলে কত কি লাগে। তাছাড়া ছোট লোকের মতো একই শাড়ি ব্লাউজ বারবার পরতে আমার প্রবৃত্তি হয় না, সে তো তোমার অজানা নয়। কি আর করা যাবে। স্বামীর সঙ্গে 2 দণ্ড প্রেম আলাপ করিবে কি? কথাবার্তা শুনিলেই যেন গা জ্বলিয়া যায়। উপরে যতই পালিশ পড়ুক লোকটার, ভেতরে যে কোথাও একটু গ্রাম্যভাব রহিয়াই গিয়াছে, আর যেটা এমনই চটকদার পালিশের নিচ হইতেও মাঝে মাঝে উকি মারে, অন্তত চিত্রলেখার সূক্ষ্ম দৃষ্টিতে ধরা পড়িতে তা দেরি হয় না। চিত্রলেখা উঠিয়া যাইবার কিছুক্ষণ পরেই সেজ কাকিমার আবির্ভাব ঘটিল। বয়সে চিত্রলেখার চাইতে কয়েক বছর বড় হওয়াটাই স্বাভাবিক, তবে সাজসজ্জায় চলনে বলনে বয়সটা ধরা পড়ে না। চশমার কাজ মুছিতে মুছিতে ভাটিয়ালি শাড়ির আঁচল পিঠে ফেলিয়া আসিয়া দাঁড়াইলেন পূজনীয়া খুড়শাশুড়ি। মনীন্দ্র তাড়াতাড়ি উঠিয়া দাঁড়াইবার ভঙ্গিতে অবহিত হন, অবশ্য দাঁড়ান না। মাজা ঘষা মিহি গলায় অনুযোগের সুর ঝঙ্কৃত হইয়া ওঠে। এ তো তোমার অন্যায় মনীন্দ্র। তোমার মার অসুখ, বেশি হোক কম হোক, সে তুমি যাবে, যাওয়া উচিত। কিন্তু ও বেচারাকে খামোকা সেই জঙ্গলের মাঝখানে টেনে নিয়ে যাওয়া কেন? মনীন্দ্র গম্ভীর সুরে বলেন, আমি তো বলিনি যেতে। ইচ্ছে প্রকাশ করেছ তো, সেও একরকম বলাই হলো। আমাদের তো ইচ্ছে নয় যে ও তাড়াতাড়ি চলে যায়, আর তাছাড়া এখানে এসে ওর হেলথটাও একটু ইমপ্রুভ করছিল। অবশ্য তোমার মতামতের ওপর কথা বলতে চাই না, তবে তোমাদের কাকাবাবু বলছিলেন পরে আমাদের সঙ্গে গেলেই তো হতো। বোঝা গেল কাকাবাবু দুধ হিসেবেই আসিয়াছেন তিনি, নিতান্তই কর্তব্যের খাতিরে। তা নয়তো স্বেচ্ছায় ঝঞ্ঝাটকে আগলানো, তা একটু আশ্চর্য বই কি। অবশ্য আগে আগে যখন চিত্রলেখার সেজ কাকিমার প্রতি দৃষ্টিটা ছিল বিমুগ্ধ বিচঞ্চল, তখন ভাসুরজিকে খুবই পছন্দ করিতেন ভদ্রমহিলা। কিন্তু ইদানিং যেন চিত্রলেখায় তাহাকে তাক লাগাইয়া দিতে চায়, কাজেই
পছন্দটা বজায় রাখা দুষ্কর। তা তবে বাহিরে সভ্যতার ঠাট্টা বজায় রাখিবার ক্ষমতা তাহার যথেষ্টই আছে। ওটা এখনো কিছুকাল সেজ কাকিমার কাছে শিখিতে পারে চিত্রলেখা। শাশুড়ি জনচিত মর্যাদা তিনি রক্ষা করেন জামাতার কাছে মেয়েকে আরও কিছুদিন রাখিবার অনুরোধ জানাইয়া। মনীন্দ্র এতক্ষণ পাইপ সরাইয়া রাখিয়া ভিতরে ভিতরে অতিষ্ঠ বোধ করিতেছিলেন। কথায় ছেদ টানিয়া দিতে তাড়াতাড়ি বলিলেন, তা বেশ তো, থাকুন না আপনাদের কাছে, আপত্তির আর কি আছে? আমি রাত্রের ট্রেনেই স্টার্ট করব। সেজ কাকিমা এবার একটু ফাঁপড়ে পড়েন। দুধ হিসেবে আসিয়াছেন বটে, কিন্তু নিজস্ব ইচ্ছেটা তো আর বিকাইয়া দিয়া আসেন নাই। তাই আরও মিহি আরও অমায়িক সুরে বলেন, অবশ্য জীবন মরণের কথা কিছুই বলা যায় না। চিত্রার সঙ্গে যে তোমার মার একবার শেষ দেখা হবে না, এটাও যেন না হয়। জোর করে আটকাতে চাই না আমি। না না, আপনার আর দোষ কি? উনি নিজে যা বিবেচনা করবেন। এই বলিয়া যেন অন্যমনস্কভাবে পাইপটা টেবিলে ঠুকিতে থাকেন মনীন্দ্র। চিত্রলেখা কি আর সাধে বলে? ভেতরে ভেতরে গ্রাম্যতা ঘোঁচে নাই? শ্বশুর শাশুড়ির সামনে কে তাহাকে পাইপ ধরাইতে নিষেধ করিয়াছে মাথার দিব্যি দিয়া? টেলিগ্রামখানা ছাড়িয়া পর্যন্ত ঘর বার করিতেছিলেন হেমপ্রভা। কি বলিবেন, কি করিবেন? আসিবা মাত্রই কাঁদিয়া কাটিয়া ছেলে বউয়ের হাত ধরিয়া ক্ষমা চাহিবেন, নাকি রোগের ভান করিয়া বিছানায় পড়িয়া থাকিবেন? তাপসীকে না হয় সিঁদুর ঢাকিয়া বাঁকা সিথি কাটিয়া রাখিবেন, ছেলেদেরও নয়তো চাকর বাকরদের সব শিখাইয়া রাখিবেন কোনো কথা প্রকাশ না করিতে। আর ধীরে ধীরে মেজাজ বুঝিয়া। কিন্তু তারপর কি বলিবেন হেমপ্রভা? কি বলিবেন ভাবিতে গেলেই যে বুদ্ধিদৃপ্তি অসাড় হইয়া যায়। বর্তমান যুগে দেবতারা যে বোধের এই বিষয়ে আর সন্দেহ কি? হেমপ্রভার এত প্রার্থনা বিফল হইয়া স্বাভাবিক নিয়মেই দিনরাত্রি আবর্তিত হইতে থাকিল। হেমপ্রভার হার্ট ফেলও হইল না, দৈব দুর্ঘটনাও ঘটিল না, সামান্য একটু জ্বর পর্যন্তও দেখা দিল না। সম্ভাব্য সময়ে স্টেশনে গাড়ি গেল এবং সেই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই যথার্থ রোগিণীর মতো নির্জীব হইয়া বিছানায় আশ্রয় লইলেন হেমপ্রভা। কথাই বলে বজ্র আটনি ফসকা গেরো। এমন নিরেট সাবধানতার মাঝখানে যে এত বড় ছিদ্র ছিল সেই কথা কার হুঁশ ছিল? সবে প্রথম যার সঙ্গে দেখা হওয়ার কথা, গাড়ির সেই কোচম্যানটাকে যে সাবধান করিয়া রাখা হয় নাই, সেটা আর খেয়ালই আসে নাই হেমপ্রভার। সময় যত নিকটবর্তী হইতে থাকে বুকের স্পন্দন তত দ্রুত হইয়া ওঠে। অবশেষে গাড়ির চাকার শব্দ, গেট খোলা এবং বন্ধ করার শব্দ, পরিচিত জুতার শব্দ বুকের ওপর যেন হাতুড়ি পিটিতে থাকে। কিন্তু চিত্রলেখা কই? শুধু একটা ভারী জুতার শব্দ কেন? না, চিত্রলেখা আসে নাই, ঈশ্বর আছেন। শুধু এইটুকু চিন্তা করিতে না করিতে ছেলের মুখ দেখিয়া হেমপ্রভা চোখে অন্ধকার দেখেন। না, গোপন নাই, সেই ভয়ঙ্কর কথাটা প্রকাশ হইয়া গিয়াছে। মুখ দেখিয়া কিছু সন্দেহ থাকে না। 1 মিনিট, 2 মিনিট, প্রত্যেকটি মিনিট এক একটি বৎসর। জলদগম্ভীর স্বরে শুধু একটি শব্দই উচ্চারণ করেন মনীন্দ্র, মা। একটি শব্দের মধ্যে কত অজস্র ভাব। হেমপ্রভা নিজেকে সামলাইতে পারেন না, হাউ হাউ করিয়া কাঁদিয়া ওঠেন। আমাকে তুই সাজা দে মনি, তোর যা মন চায় সেই শাস্তি আমাকে দে, মেয়েটাকে কিছু বলিস নে। বলবার তো আর কিছু রাখনি মা, বলবার ভাষাও আমি খুঁজে পাচ্ছি না। মনীন্দ্রের কণ্ঠস্বরে রোষ, ক্ষোভ, হতাশা, নিরুপায়ের বেদনা সব কিছু যেন ভাঙিয়া পড়ে। মনি, আমায় তুই মার, মেরে ফেল আমায়। পাগলামি করো না মা, ঈশ্বর রক্ষা করেছেন যে চিত্রা আসতে চাইল না। কিন্তু এ কি করলে মা, কি করলে? বেবিটাকে মিথ্যে করে দিলে, একেবারে চিরদিনের মতো মাটি করে দিলে। নিজের অপরাধ কমাতে চায় না মনি,
হেমপ্রভা হঠাৎ যেন কোথা হইতে বল সঞ্চয় করিয়া উঠিয়া বসেন। অপেক্ষাকৃত ধীর স্বরে বলেন, জানি আমারই সমস্ত দোষ, তবু একটা কথা তোমায় বলবো আমি। তাপসী অপাত্রে পড়েনি, হয়তোবা তুমিও সেই ছেলেকে দেখলে। থাক থাক, ও কথা আমার সামনে আর বলো না মা। একটা বাচ্চা ছেলে, সে আবার অপাত্র সুপাত্র। কান্তি মুখর্জি কলিয়ারি কিনে অনেক পয়সা করেছে বটে, কিন্তু মা বাপ মরা নাতিটাকে কি সুশিক্ষা দিয়েছে তার খবর কিছু জানো? ম্যাট্রিক পাস করেছে কি করেনি তাও জানো না বোধহয়। উফ, আমার সমস্ত আশা ধ্বংস হয়ে গেল। তোমার বুদ্ধির ওপর একটু আস্থা ছিল, কিন্তু তোমাকে যে লোকে এত বড় ঠকানোটা ঠকাতে পারে এটা কোনোদিন ধারণা করতে পারিনি। হেমপ্রভা সমস্ত অভিমান বিসর্জন দিয়া শান্তভাবে বলেন, ঠকা যেটা তুমি নিজে একবার পরীক্ষা করে দেখো। সেই ভদ্রলোক নিশ্চিন্ত হয়ে মরেছেন যে মা বাপ মরা ছেলেটার একটা অভিভাবক ঠিক করে দিয়ে গেলেন। সেই অভিভাবকের কাজটা তুমি করো, ও যাতে মানুষের মতো মানুষ হয়ে ওঠে দেখো। পয়সার তো অভাব নেই তার। বুঝেছি মা, পয়সার লোভটাই তুমি সামলাতে পারোনি, মনীন্দ্র নিটো স্বরে মন্তব্য করে। তোমার ওপর ধারণাটা অনেক উঁচু ছিল মা। সে যাক সে কথা, তবে পরের ছেলের অভিভাবক সাজবার স্পৃহা আমার নেই। বেবি অভিদের তৈরি হতে বলো, বিকেলে ট্রেনে বেরোবো। আজকেই চলে যাবি মণি? তার একবার খোঁজ করবি না? বুড়ো মাকে তুই জীবনেও ক্ষমা না করতে পারিস করিস নে, কিন্তু মেয়েটার আখের ভাব। শুনেছি পাশের খবর বেরোলে কলকাতার হোস্টেলে পড়তে যাবার কথা। এখন ঠাকুরদা মরে গিয়ে কি অবস্থায় আছে বেচারা, কোনো খবরই নিতে পারিনি। তুই একবার খোঁজ করে দেখ। যে অনুরোধ রাখতে পারবো না সেই রকম অসঙ্গত অনুরোধ করো না মা। অভি, অভি, এই যে তোমরা এক্ষুনি তৈরি হয়ে নাও, বিকেলের গাড়িতে কলকাতায় ফিরতে হবে। মায়ের যাওয়ার নামমাত্র উচ্চারণ করেন না মনীন্দ্র। রায় দিয়া গম্ভীরভাবে উঠিয়া যান। হিমপ্রভা অবাক অনড়ভাবে বসিয়া থাকেন। না, মনীন্দ্র তাহাকে তিরস্কার করে নাই, গালি দেয় নাই, কিন্তু চিত্রলেখা এর চাইতে আর কত বেশি অপমান করিতে পারিত। ভয় ভয়, ছোট মনটুকু আচ্ছন্ন করিয়া আছে এই করাল দৈত্য। অপরাধটা তার দিক হইতে হইল কখন এই কথা জানে না তাপসী, তবু সেই অজ্ঞাত অপরাধের ভারে বেচারা যেন আড়ষ্ট হইয়া গিয়াছে। অথচ বাবা তাহাদের কাহাকেও এতটুকু তিরস্কার পর্যন্ত করিলেন না। নানির সঙ্গে কি কথাবার্তা হইল কে জানে, তবু নানির ঘর হইতে বাহির হইবার সময় বাবার অস্বাভাবিক থমথমে মুখ দেখিয়া একলা তাপসী কেন, তিনটি ভাই বোনই স্বতন্ত্রস্থ হৃদয়ে বিরাট বাড়ির একটু নির্জন কোণ খুঁজিয়া নীরবে বসিয়াছিল। ছোট্ট সিদ্ধার্থও যেন অনুভব করিতে পারিতেছে যা ঘটিয়া গিয়াছে তাহা অন্যায়, অসঙ্গত। না ঘটিলেই বাঁচা যাইত, আর এই অসঙ্গত আচরণের কৈফিয়ত বুঝি সকলকেই দিতে হইবে। কখন সেই রুদ্র মেঘ ভাঙিয়া পড়িবে সেই আশঙ্কায় স্তব্ধ হইয়া থাকে তিনজনেই। কিন্তু ভাঙিয়া পড়িল না। ছেলে মেয়েদের ডাকিয়া শুধু এইটুকুই জানাইলেন মনীন্দ্র যে বিকেলের গাড়িতেই রওনা হইতে হবে তাহাদের। কিন্তু ভাঙিয়া যে পড়িল না সেটাই কি স্বস্তির? বরং কঠিন তিরস্কারের ভেতর কিছুটা সান্ত্বনা খুঁজিয়া পাওয়া সম্ভব ছিল। বাবার মূর্তিটাই যে তিরস্কারের মতো উদ্যত হইয়া রহিল। ভয় ভয়। ট্রেনের গতি দ্রুত হইতেছে, আর নিকটবর্তী হইয়া আসিতেছে কলিকাতা, যেখানে চিত্রলেখা আছেন। হায় হায়, মার সঙ্গে মৌসুরি যাইলে তো এত কাণ্ডের কিছুই ঘটিত না। কেন যে দেশে যাইবার শখ এত প্রবল হইল? আচ্ছা, সেই ছেলেটিও এই ট্রেনেই কলিকাতা আসিতেছে না তো? কলিকাতায় থাকিয়া পড়িবার কথা ছিল তো। বুড়ো ভদ্রলোক তো মারা গেলেন, বাড়িতে নাকি আর কোনো লোক নাই। কি আশ্চর্য, অতটুকু একটা মানুষ অত বড় একটা বাড়িতে একলা থাকিতে পারে নাকি?
কে যেন বলিতেছিল বরাবর রানীগঞ্জে থাকে ওরা। সেখানেই বা কে আছে? মা, বাপ, ভাই, বোন কিছুই তো নাই। এ আবার কীরকম কথা? একটিমাত্র দাদু, তাও তো মরিয়া গেলেন। আচ্ছা, সারাদিন কথা কয় কার সঙ্গে? চাকর? ঠাকুর? দূর। কলিকাতায় কত কলেজ, সব কলেজেই হোস্টেল থাকে। তাপসীও ম্যাট্রিক পাশের পর কলেজে ভর্তি হইবে। কত দেরি তার, 3 বছর পর তবে ম্যাট্রিক পরীক্ষা। বেবি, জানালার ধার থেকে সরে এসো, কয়লার গুঁড়ো লাগছে মুখে। বাপের কণ্ঠস্বরে অত চমকাইবার কারণ কি ছিল? যেন চুরি করিতে গিয়া ধরা পড়িয়াছে তাপসী। আবার সেই ভয়টা বুকের ওপর চাপিয়া বসিতেছে। শ্রীরামপুর, উত্তরপাড়া, লিলুয়া, নামগুলো নতুন নাকি? বুকের ভেতর এত শব্দ কেন? চিত্রলেখার নিকটবর্তী হইতেছেন বলিয়া? ছেলেমেয়েদেরও স্বামীর মুখ দেখিয়া শাশুড়ির মৃত্যু সম্বন্ধে আর কোনোই সন্দেহ রহিল না চিত্রলেখার। তাই এত তাড়াহুড়ো করিয়া মরিবার কি দরকার ছিল? চিত্রলেখার বদনাম করিতে ছাড়া আর কি? যাক, তবু ভালো। মনের দুঃখে কেউ ভূতেদের মতো জুতা খুলিয়া পা খালি করিয়া আসিয়া হাজির হয় নাই মনীন্দ্র। স্বামীর কাছে অন্তত এইটুকু সভ্যতা জ্ঞানের পরিচয় পাইয়া কিছুটা হৃষ্ট হয় চিত্রলেখা। স্বামীকে জিজ্ঞাসা করিতে সাহসে কুলায় না। বড় মেয়ে এবং বড় ছেলের কাছেও কেমন যেন একটু লজ্জা করে, তাই চুপি চুপি সিদ্ধার্থকে ডাকিয়া প্রশ্ন করে, তোমাদের নানি কবে মারা গেলেন? নানি? দুই চোখ বড় করিয়া সিদ্ধার্থ মায়ের মুখের পানে তাকায়। মা কি হঠাৎ পাগল হইল নাকি? তীক্ষ্ণ স্বরে কহিল, নানি মারা যাবেন কেন? ও, জাননি তাহলে? ধন্যবাদ। তা তোমরা হঠাৎ অসুস্থ মানুষকে ফেলে চলে এলে যে? একটু ভালো আছেন বুঝি? টেলিগ্রামের কথা ছেলে মানুষ সিদ্ধার্থ জানে না, জানিবার কথাও নয়। তাই একটু থামিয়া বলিয়া ফেলে, নানির অসুখ করতে যাবে কেন? শুধু তো মন খারাপ। এক মুহূর্তে কঠিন হইয়া ওঠে চিত্রলেখা। ও, অসুখটা তবে ছল? ছেলে বউকে দেশে টানিয়া লইয়া যাবার ছুতো? মায়ের ওপর তবে ক্রুদ্ধ হইয়াই ছেলে মেয়েদের লইয়া আসিয়াছেন মনীন্দ্র? প্রলয় গম্ভীর মুখের কারণ এতক্ষণে বোঝা গেল। ভালোই হইয়াছে যে এতদিনে মায়ের স্বরূপটা চিনিয়াছেন মনীন্দ্র। ভালো ভালো ভালো, উভয় পক্ষই বেশ জব্দ হইয়াছেন। চাপা হাসি চাপিয়া ছোট্ট ছেলেটাকে বিদ্রূপব্যঞ্জক ভঙ্গিতে শুধায় চিত্রলেখা, তা হঠাৎ তার মন খারাপের কারণটা কি হলো? বাবার কাছে বলিয়া ফেলিবার ভয়ে সেইখানে একটা নিষেধ ছিল বটে, কিন্তু মার কাছে বলিতে আলাদা করিয়া কোনো নিষেধের অর্ডার পাওয়া যায় নাই। তাই সিদ্ধার্থ সহৎসাহে বলে, তা মন খারাপ হবে না? দিদির বিয়ে হয়ে গেল, তোমরা দেখতে পেলে না, কিছু উৎসবও হলো না, নেমন্তন্নও হলো না। ছেলেটা নিতান্তই মেল ট্রেনের গতিতে কথা কয় বলিহাই এতগুলো কথা বলিয়া ফেলিতে পারে। কারণ প্রথমাংশটা শোনার সঙ্গে সঙ্গে ছিলা ছেঁড়া ধনুকের মতো সোজা হইয়া উঠিয়াছে চিত্রলেখা। কি বললি? কি হয়ে গেল? দিদির কি হয়ে গেল? মায়ের মূর্তি দেখিয়া উৎসাহটা নিতান্ত স্থিমিত হইয়া পড়ে বেচারার। ভয়ে ভয়ে বলে, দিদির হঠাৎ বিয়ে হয়ে গেল কি না, সেই বুড়ো ভদ্রলোক তাড়াতাড়ি মরে গেল, আজই বিয়ে হয়ে গেল, কাল মরে গেল, ব্যাস। চিত্রলেখার সিদ্ধার্থের কাছে দাঁড়াইয়া সময় নষ্ট করিবার প্রয়োজন অনুভব করেন না। হাটের অসুখ ভুলিয়া বিদ্যুৎ বেগে মনীন্দ্রের বসিবার ঘরে আসিয়া দাঁড়ায়। ট্রেনের পোশাক এইমাত্র ছাড়িয়াই বসিয়াছেন তিনি। পিতা পুত্রী দুইজনেই আছেন। চমৎকার। বিদ্যুতের মতো আসিয়া বাজের মতো ফাটিয়া পড়াটাই সামঞ্জস্যপূর্ণ, তাই প্রশ্নটা বাজের মতো শোনায়।
ব্যাপারটা কি হয়েছে শুনতে পারি? মনীন্দ্র গম্ভীরভাবে একবার সেই অগ্নিময় মুখচ্ছবির পানে চাহিয়া ধীর স্বরে বলেন, শোনবার মতো নয়। বলতে লজ্জা করছে না? প্রকৃত ঘটনা শিগগির বলো আমায়। কি ভেবেছ কি তোমরা? প্রকৃত ঘটনা আমি যতটুকু জানি তা এই, একজনের প্ররোচনায় পড়ে মা বেবির একটা বিয়ে দিয়ে ফেলতে বাধ্য হয়েছেন। বেবি, তুমি ওপরে যাও, অভির সঙ্গে খেলা করোগে। চিত্রলেখার লিপস্টিক রঞ্জিত ওষ্ঠাধরের পদ বাহিয়া যে লাভাস্রোত প্রবাহিত হইবে সেইটা কল্পনা করিয়াই বোধ করি বালিকা কন্যার জন্য করুণা হইল মনীন্দ্রের। কিন্তু চিত্রলেখা অত ভাবপ্রবণ নয়, তাই চিলের মতো তীক্ষ্ণ কণ্ঠে চিৎকার করিয়া ওঠেন, না, উঠে যাবে না। সমস্ত পরিষ্কার করে আমি শুনতে চাই। জেনে রেখো, তোমার মার এইসব স্বেচ্ছাচার কিছুতেই আমি সহ্য করব না। তোমার মা বলে রেহাই দেব না। কি করবে? মার নামে চার্জশিট আনবে? দরকার হলে তাও করতে কুণ্ঠিত হব না, এটা জেনো। আয় বেবি, সরে আয় এদিকে, সরে আয় বলছি। সিঁদুর পড়েছিস? লজ্জা করে না? উঠে আয় বলছি। সিঁদুর রেখা একটু ছিল বই কি, নবরার গৌরবদীপ্ত উজ্জ্বল রেখা নয়, ভীরু কুণ্ঠিত ক্ষীণ একটু আভাস। চিত্রলেখার রুমালের ঘর্ষণে সেইটুকু মুছিয়া যায়, শুধু একটু বেদনাময় আভাস রাখিয়া। তাপসী এমন শুষ্ক চোখে তাকাইয়া থাকে কেমন করিয়া? ঘন পল্লব বেষ্টিত বড় বড় দুই চোখের বড় বড় জলের ফোঁটাগুলি হারাইয়া গেল কোথায়? শুকনো পাংশু মুখে চোখ দুইটা বড় বেমানান দেখিতে লাগে। যাও, সাবান দিয়ে ধুয়ে ফেলোগে, আর দ্বিতীয় দিন যেন এইসব অসভ্যতা দেখতে না পাই। মায়ের আদেশে অন্তত এইটুকু উপকার হয় তাপসীর, মায়ের সম্মুখ হইতে সরিয়া যাইবার একটা ছুতা পায়। মনীন্দ্র একটু তিক্ত হাসির সঙ্গে বলেন, চিহ্নটা তো মুছে ফেলতে পারো, কিন্তু ঘটনাটা তো আর মুছে ফেলবার নয়। বিরক্তিটা কেবলমাত্র চিত্রলেখার ওপরেই নয়, মায়ের ওপর, হয়তোবা নিজের ভাগ্যেরও ওপর। চিত্রলেখা মুহূর্তে জ্বলিয়া উঠিয়া উত্তর করে, তুমি কি আশা করেছ এই খেলাঘরের রাবিশ বিয়ে আমি সমর্থন করব? খেলাঘরের আর কি করে বলা চলে? অনুষ্ঠানের তো কিছুই ত্রুটি হয়নি শুনলাম। কুশণ্ডিকা সপ্তপদী পর্যন্ত হয়ে গেছে। কন্যা সম্প্রদান বলে একটা কথা আছে না? তোমার অনুপস্থিতিতে তোমার মেয়েকে সম্প্রদান করা হয় কোন আইনে? কোন অধিকারের বলে অপর কারোর পক্ষে এই কাজ সম্ভব হয়? হিন্দু আইনের বলেই হয়। আমার পরিবর্তে আমার মা কন্যা সম্প্রদান করলে সেটা আইনে চোখে অসিদ্ধ নয় চিত্রা। তাহলে তুমি এটাকে বিয়ে বলে মেনে নিতে চাও? উপায় কি? ওপরে যতই ময়ূরপুচ্ছ এঁটে বেড়াই, ভেতরে তো হিন্দু ছাড়া আর কিছুই নই আমরা। অগ্নি শালগ্রাম সাক্ষ্য করা হিন্দু বিবাহ নাকচ করে দেব কিসের জোরে? কিসের জোরে নাকচ করা যায় সে তোমাকে শেখাবার রুচি নেই, কিন্তু কি করে কি করা যায় দেখিয়ে দেব, জেনো। বেবির যদি উপযুক্ত সময়ে উপযুক্ত বিয়ে আমি না দিই, তাহলে আমি। সভ্যতা ভব্যতা এবং আধুনিকতার বহির্ভূত কটু একটা দিব্যি উচ্চারণ করিয়া ঠিকরাইয়া বাহির হইয়া গেল চিত্রলেখা। মনির নিষ্ঠুরের মতো চলিয়ে যাওয়ার পর হেমপ্রভা প্রথমটা বজ্রহতের মতোই স্তম্ভিত হইয়া গিয়াছিলেন। ক্রমশই নিজেকে প্রস্তুত করিয়া লইলেন। ভালোই হইল যে মায়ার বন্ধন মুক্ত করিয়া দিতে ভগবান এমন করিয়া সাহায্য করিলেন। কি মিথ্যার উপরেই না প্রাসাদ গড়িয়া বাস করা। সেই প্রাসাদ যদি ভাঙিয়া পড়ে তো পড়ুক, হয়তোবা ঈশ্বরেরই আশীর্বাদ সেটা। পয়সার খোঁটাটাই বড় কঠিন হইয়া বাজিয়াছে। পয়সার লোভে হেমপ্রভা একটা অসঙ্গত কাজ করিয়া বসিতে পারেন। এত অনায়াসে এত বড় কথাটা উচ্চারণ করিল কি করিয়া মনীন্দ্র? ছেলের উপর দুরন্ত অভিমানটা বৈরাগ্যের বেশে আসিয়া দেখা দেয়। নিজের দিকটাই এত বড় হইয়া উঠিল, মায়ের মনের দিকটা একবারও তাকাইয়া দেখিল না।
কি লজ্জায় কুণ্ঠায় মরমে মরিয়াছেন তিনি, সেইটা অনুভব করিবার চেষ্টাও মাত্র করিল না। যা ঘটিয়া গিয়াছে তাহার তো আর চারা নাই, কিন্তু এত অগ্রাহ্য করিয়াই বা লাভ কি? একেবারে স্থির বিশ্বাস করিয়া বসিল অপাত্র। নিজেই একবার দেখাশোনা করো না। ম্লেচ্ছ খ্রিস্টান তো নও যে মেয়ের আবার বিবাহ দিবে। অল্প বয়সে বিবাহ দিয়া অনেকেই তো ছেলে জামাইকে বিলেতে পাঠায়, তাই কেন মনে করো না? না হয় 5-7 বছর ছাড়াছাড়িই থাকতো। 12 বছরের মেয়ের যৌবন আসিতে কত যুগ লাগে? পরিপুষ্ট গঠনভঙ্গির ভেতর এখনই কি ছোঁয়া লাগে নাই তার? আচ্ছা বেশ, ফ্যাশনের দায় চাপাইয়া নবযৌবনা কন্যাকে শিশু করিয়া রাখো, কিন্তু হেমপ্রভা যদি মণিপ্রাণে নিষ্পাপ থাকিয়া থাকেন, একদিন নিজেদের ভুল বুঝিতে তোমাদের হইবেই হইবে। ভগবানের কাছে বারবার প্রার্থনা করিতে থাকেন হেমপ্রভা। অগ্রাহ্য অবহেলায় যার নামটা পর্যন্ত শুনিতে রুচি করিল না, সেই ছেলে যেন শিক্ষায় দীক্ষায় চরিত্র গৌরবে উজ্জ্বল হইয়া ওঠে, লোভনীয় হইয়া ওঠে। নিতান্তই বড় স্নেহের তাপসীর ভাগ্যের সঙ্গে জড়িত, তাই। তা নয়তো হয়তো হেমপ্রভা অভিসম্পাদ দিয়া বসিতেন। সেই লোভনীয় বস্তুর পানে চাহিয়া যেন একদিন অনুতাপের নিঃশ্বাস ফেলিতে হয় মনীন্দ্রকে, চিত্রলেখাকে। না, থাক। হেমপ্রভা কায় মনে আশীর্বাদ করিতেছেন, তাপসীর ভবিষ্যৎ যেন অন্ধকারাচ্ছন্ন না হয়। তবে হেমপ্রভা এবার সরিয়া যাইতে চান। নিজস্ব সমস্ত সম্পত্তি তাপসীর নামে দানপত্র করিয়া দিয়া হেমপ্রভা আষাঢ়ের এক বর্ষণমুখর রাত্রে সর্বতীর্থসার বারাণসীর উদ্দেশ্যে রওনা হইয়া গেলেন। কলিকাতার বাড়িতে আর ফিরিলেন না। তাপসীর ওপর অনিচ্ছাকৃত যে অপরাধ করিয়া ফেলিয়াছেন, তাহারই খেসারত স্বরূপ বোধ করি এই দানপত্র। শাশুড়ির আক্কেল দেখিয়া চিত্রলেখা আরেকবার স্তম্ভিত হইল। এ কি ঘোর শত্রুতা! আর তাছাড়া বেবিকে লায়েক হইয়া উঠিবার আবার একটি সুযোগ করিয়া দেওয়া হইল। একেই তো মেয়ে মায়ের তেমন বাধ্য নয়, আবার অতগুলো বিষয় সম্পত্তির মালিক হইয়া উঠিলে রক্ষা থাকিবে। চিত্রলেখার বিরুদ্ধে এ যেন যুদ্ধ ঘোষণা হেমপ্রভার। শাশুড়ির কাশিবাসের সংবাদে যথেষ্ট হৃষ্ট হইবার সুযোগ আর পাইল না বেচারা। যাক, তবুও নিষ্কণ্টক। এতদিনে চিত্রলেখা উঠিয়া পড়িয়া লাগে মেয়ে ছেলেদের সুশিক্ষিত করিয়া তুলিতে। সদ্য দেখিয়া আসা সেজ কাকির ও তোষ্য ভগিনীর ছেলে মেয়েদের দৃষ্টান্ত তো আছেই, আর তাছাড়া আছে চিরদিনের স্বপ্নসাদ, শাশুড়ি জ্বালায় যেটা সম্পূর্ণ বিকশিত হইতে পায় নাই। গভীর রাত্রে রাত্রি জাগিয়া স্বামী স্ত্রীর মধ্যে না, প্রেম আলাপ নয়, তর্ক হইতেছিল। চিত্রলেখার স্বর স্বভাব অনুযায়ী তীক্ষ্ণ ও অসহিষ্ণু। মনীন্দ্র গম্ভীর, কিন্তু কতকটা যেন অসহায়। তর্কের বস্তু তাপসী। মনীন্দ্রের ধারণা তাপসী ছেলে মানুষ হইলেও বিবাহ ব্যাপারটায় তার মনে হয়তো কিছুটা রেখাপাত করিয়াছে। সেই রেখা শিথির সিঁদুর রেখার মতো অত সহজে মুছিয়া ফেলা বোধহয় সম্ভব নয়। চিত্রলেখার হিসাবে হয়তো ভুল আছে। মেয়েকে অতি আধুনিক করিয়া গড়িয়া তুলিয়া যথা সময়ে যথার্থ বিবাহের জন্য প্রস্তুত করিবার ইচ্ছাটা একটু যেন অসঙ্গত জেদের মতো। কিন্তু চিত্রলেখার কথার উপর তেমন জোর দিয়া কথা বলার ক্ষমতা কই মনীন্দ্রের? তাই দ্বিধাগ্রস্তভাবে বলেন, হয়তো শেষ পর্যন্ত সেই বিবাহটাকেই মেনে নিতে হবে। অবশ্য এখন নয়, সে যাক, 2-4 বছর হয়তো ছেলেটা। চিত্রলেখা এতক্ষণ নিজের ঘাটেই ছিল, কিন্তু এখন সঙ্গীন অবস্থায় অতদূর পাল্লা হইতে অস্ত্র নিক্ষেপ কার্যকারী না হওয়ার আশঙ্কায় উঠিয়া আসিয়া স্বামীর শয্যা পার্শ্বে বসিয়া পড়িয়া স্বামীর বদলে বালিশের ওপর একটা প্রবল চাপড় বসাইয়া তীক্ষ্ণ তিক্ত কণ্ঠে বলেন, সেই জোচ্চোরদের সঙ্গে আপোষ করে তার চেয়ে মনে করব বেবি বিধবা, গোঁড়া হিন্দু ঘরের বাল বিধবা। ছি চিত্রা, ছি আবার কিসের? আমার কাছে এই সাপ কথা। তোমাদের সেই পুতুল খেলার বিয়ের বর যদি রাজপুত্রও হয়, সেই বিয়ে আমি মানব না, মানব না, মানব না।
তোমার মার স্বেচ্ছাচারিতার কাছে কিছুতেই হার মানব না। দেখো, মার হয়ে ওকালতি করতে চাইছি না আমি, কিন্তু ভেবে দেখো, বেবির মনের ওপর যদি এর কোনো প্রভাব পড়ে থাকে। তোমার কথা শুনলে আমার সুসাইড করতে ইচ্ছে করে। ওইটুকু একটা বাচ্চা, দুধের শিশু বললেও হয়। দুনিয়ার কিছুই যে জানে না তার বিষয়ে এসব কথা ভাবো কি করে, সেটাই তো আশ্চর্যের। ওর আবার মন, তার ওপর আবার প্রভাব। একটা চকলেটের ভাগ নিয়ে অভির সঙ্গে বাবলুর সঙ্গে খুনসুরি করে। তা করুক। শুনতে পাই পৃথিবীতে আমার শুভ জন্মদিনে আমার মা সারাদিন নাকি কেঁদেছিলেন একটি মাটির পুতুলের বিয়োগ ব্যথায়। থাক থাক, প্রত্যেক বিষয়ে তোমার মার উদাহরণ শোনবার শখ নেই আমার। ওদের আমলের মতো অকালপক্ষ ছেলে মেয়ে এখনকার নয়, সেটা নিশ্চয়ই জেনো। সেই বাজে ব্যাপারটা বেবি মোটেই মনে করে নেই, এবং যাতে আর কখনো মনে না পড়ে তার ব্যবস্থা করতে হবে আমাকে। যাক সে কথা, বেবির জন্য যে টিউটরের কথা বলেছিলাম তার কি করছো? ম্যাথমেটিক্সে কি যাচ্ছে তাই কাঁচা, তার খেয়াল রাখো। খেয়াল? আমি আর কি রাখবো? তুমি তো, কিন্তু কি যেন নাম ভদ্রলোকের, ওই হিমাংশু বুঝি, তা তিনি কি আর পড়াবেন না? আহ, তোমার সঙ্গে কথা কওয়া একটা বিরক্তিকর ব্যাপার। সেই দিন অতগুলো কথা বললাম, সব ভুলে গেছো? হিমাংশুবাবু ইংলিশটা ছাড়া আর কিছুই ভালো করে দেখেন না। অবশ্য সেটাই প্রধান তা জানি, কিন্তু কোনো কিছুতেই কাঁচা থাকবে তা আমি চাই না। তা বেশ তো, ওকে নয় বলে দেখব সপ্তাহে 4 দিন না এসে যদি 6 দিন অন্তত আসেন। অবশ্য পেটা কিছু বাড়াতে হবে। না। না মানে? না মানে না, ওর আর কোনো মানে নেই। ছোটো লোকের মতো যে একই টিউটর ইংলিশ দেখবে, ম্যাথমেটিক্স দেখবে, হিস্ট্রি, জিওগ্রাফি, বেঙ্গলি, গ্রামার সবই দেখবে, এটা আমার জঘন্য লাগে। তাহলে বাবলু অভিরি বা আলাদা টিউটরের দরকার কি? সাধারণ কেরানি বাড়ির মতো একটা টিউটর এসে 3 জনকে ধরে সবগুলো সাবজেক্টের মিক্সচার খানিকটা গিলিয়ে দিলেই তো চমৎকার হয়। সেই কথা হচ্ছে না। মনীন্দ্র হতাশ ভঙ্গিতে বলেন, ও বেচারা আর কখন সময় পাবে? সপ্তাহের মধ্যে 3 দিন তো তোমার গান বাজনা, এস্ট্রাজ আর ডান্সিং মাস্টারের নিষ্ঠুরতা। বাকি 4 দিন তো হিমাংশুবাবু আছেনই। সপ্তাহটা তো আর রবারের নয় যে ট্রেনে টুনে বাড়িয়ে নেবে। কেন? সকালে রুটিন হিসেবে চললে অনায়াসেই 1 ঘন্টা করে সময় বের করাই যায়। সকালে? আহা, এইসব বাজে সেন্টিমেন্টের কোনো মানে হয় না। আহা কিসের? এটাই তো শিক্ষার সময়। জগতে যা কিছু শিক্ষণীয় বিষয় আছে সবগুলোই তো দেখতে হবে চেষ্টা করে। এত সুযোগ থাকতে। মনীন্দ্রনাথ মনে মনে বলেন, নিজের জীবনের সুযোগের অভাবী বোধ করি তোমাকে এমন জ্ঞানী করিয়া তুলিয়াছে। মুখে বলিতে সাহস পান না, শুধু ভাবিতে চেষ্টা করেন চিত্রলেখার ভাগ্যে সেই সুযোগ ঘটিলে মনীন্দ্রের নিজের ভাগ্যে কি ঘটিত। মেয়েকে সর্ববিদ্যা পটীয়সী করিয়া তুলিবার দুরন্ত সাধনায় মেয়ের জীবনটা চিত্রলেখা দুঃসহ করিয়া তুলিয়াছে বলিয়া ভারী একটা ক্ষোভ ছিল মনীন্দ্রের। কিন্তু সহসা একদিন মেয়েরই এক নতুনতর আবদারে তাক লাগিয়া গেল তাহার। সপ্তাহের সব কয়টা দিনকে রবারের মতো টানিয়া টুনিয়া বাড়াইবার অপূর্ব কৌশল আয়ত্ত করিলেও রবিবারের সকালটাকে উদার উদাসীন্যে বাদ দিয়া রাখিয়াছিল চিত্রলেখা। সেই দুর্লভ ক্ষণটুকুকেও কাজে লাগাইবার বায়না লইয়া বাবার দরবারে আসিয়া হাজির হইল বেবি। মায়ের কাছে তাহার সব বিষয়ে কুণ্ঠা, বাবার কাছে নিশ্চিন্ত প্রশ্রয়ের নিশ্চিন্ততা। অতএব জগতের যাবতীয় শিক্ষণীয় বস্তু সম্বন্ধে মায়ের যতই উৎসাহ থাক, বেবি আসিয়া বাবাকেই ধরিয়া পড়িল। সে গাড়ি চালানো শিখিবে। মেয়ের এই অভিনব ইচ্ছায় সস্নেহ হাসি হাসিয়া মনীন্দ্র কহিলেন, কেন বলো তো? অক্ষয় রিটায়ার করতে চায় নাকি? তাপসী হাসিয়া বাবার চেয়ার ঘেঁষিয়া দাঁড়াইয়া বলে, বাহ, তা কেন? শিখে রাখা ভালো নয় বুঝি?
মোটর ড্রাইভিং শেখে না মানুষ? বলা বাহুল্য, বাবার দরবারে আবেদন করিবার কালে একটু নির্জন অবসরের জন্য যতই চেষ্টা করুক বেচারা, অমিতাভ তাহার সঙ্গ ছাড়ে নাই। দিদির কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই নিতান্ত অবজ্ঞাভরে বলিয়া ওঠে, মানুষেরা শেখে নিশ্চয়ই, দরকারও আছে শিখে রাখবার। মেয়ে মানুষে শিখতে যাবে কি জন্যে? অভি, আবার? তীব্র নয়নে অগ্নি হানিয়া দিদি সরসে বাবার কাছে অভিযোগ করে, বাবা দেখেছ, অভি আবার আমাকে মেয়ে মানুষ বলে ঠাট্টা করছে। অর্থাৎ বোঝা যাচ্ছে ঠাট্টাটা পূর্ব নিষিদ্ধ। কিন্তু অমিতাভ কিছুমাত্র দমে না, সজোরে বলে, যে যা তাকে তাই বলে ঠাট্টা হয় বুঝি? আমাকে পুরুষ মানুষ বলো না, কিছুই রাগ করব না আমি। যা সত্যি তা বলতে দোষের কি আছে? তাপসী নিরুপায় আক্রোশে উত্তেজিত হইয়া বলে, কেন থাকবে না? কানাকে কানা বললে দোষ হয় না? খোড়াকে খোড়া বললে দোষ হয় না? গরিবকে? অমিতাভর সহসা সশব্দ হাসিতে সব উদাহরণগুলো আর দাখিল করা সম্ভব হয় না তাপসীর পক্ষে। মনীন্দ্রও অবশ্য মেয়ের যুক্তির মৌলিকত্বে হাসিয়া ফেলিয়াছেন। তবুও দুর্বলের পক্ষগ্রহণ নীতির বশে ছেলের হাসির প্রতিবাদ করেন তিনি। বারে অভি, হাসছ কেন তুমি? ঠিকই তো বলেছে বেবি, মেয়েদের মেয়ে বললে তোমার মা চটেন না? মা তো সবটাতেই চটেন, মার কথা বাদ দাও। মা সম্বন্ধে এই নির্ভীক মন্তব্যটি উচ্চারণ করিয়া অমিতাভ নিতান্তই বিচক্ষণের মতো বলে, আমি শুধু বলছি দিদি এই বুদ্ধি নিয়ে গাড়ি চালালে প্রত্যেক দিনই তো অ্যাক্সিডেন্ট ঘটাবে। কেন রে শুনি, মেয়েদের গাড়ি চালাতে দেখিসনি কখনো? রোজ অ্যাক্সিডেন্ট করে তারা। তাপসী এবার নিজেই হাল ধরে, তারা তো তোর মতো হাঁদা মেয়ে নয়, তোর পক্ষে ওই পিড়িং পিড়িং সেতার বাজানো আর চিচি করে গান শেখাই ভালো। মনীন্দ্র সকৌতুক হাস্যে ছেলে মেয়েদের এই বাঘ বেতনটা উপভোগ করিতেছিলেন। এইবার হাসিয়া বলেন, ও তাহলে অভিবাবুর মতে গান বাজনা শেখা হাঁদাদের উপযুক্ত কাজ। আমার তো তা ধারণা ছিল না। অভি বেকায়দায় পড়িয়া ঈষৎ অপ্রতিভভাবে বলে, তা কেন? দিদির মতো মেয়ে আর কি করবে? সবই করবে। মনীন্দ্র সস্নেহ গাম্ভীর্যে বলেন, ইচ্ছে করলে চেষ্টা থাকলে সবাই সবই করতে পারে, বুঝলে অভি? মেয়ে ছেলে বলে তফাৎ করবার কিছু নেই। হয়তো এমন হতে পারে বেবি তোমার চাইতেও ভালো ড্রাইভিং শিখবে। অমিতাভ একটা অবিশ্বাসের হাসি হাসিয়া দিদির দিকে দৃষ্টিপাত করে, অর্থাৎ ওই আনন্দেই থাকো। মনীন্দ্র মেয়ের দিকে তাকাইয়া বলেন, কিন্তু সপ্তাহে তো ওই একবেলা মাত্র ছুটি তোমার, সেটুকুও খরচ করে ফেলতে চাইছ? বেবি সহৎসাহে বলে, ও তো ছুটির মতোই মজা, ছুটির চেয়েও ভালো। মাকে বলে টলে ঠিক করে দাও না বাবা। হ্যাঁ, ওই একটা দিকই আছে বটে, দেখি তিনি কি বলেন। অমিতাভ নিশ্চিন্ত স্বরে বলে, কি আবার বলবেন, মা তো ওই চান খালি ফ্যাশন শিখুক মেয়েটি। হ্যাঁ, যদি আমি বলতাম তাহলে ঠিক বলতেন। এখন তোমার লেখাপড়ার সময়, এখন ওইসব থাক। নিজের কণ্ঠস্বরে মায়ের কণ্ঠস্বরের গাম্ভীর্য নকল করিয়া হাসিয়া ওঠে। কিন্তু শেখাচ্ছেটা কে? অক্ষয়? রাজি হবে তো? মানে সময় হবে তো তার? বেবি আগ্রহ চঞ্চল স্বরে বলিয়া ওঠে, খুব খুব। অক্ষয়কে তো বলে টোলে ঠিক করেই রেখেছি, শুধু মার মত হলেই। মাঝপথে কথা থামিয়া যায় স্বয়ং মাতৃদেবীর আবির্ভাবে। কথা থামাইয়া বাবার চেয়ারটার সঙ্গে আর একটু ঘনিষ্ঠ হইয়া দাঁড়ায় তাপসী, ভীত চঞ্চল দৃষ্টি মেলিয়া। কি, কিসের পরামর্শ হচ্ছে তোমাদের? বিশেষ কিছু না, মনীন্দ্র নিতান্তই লঘুভাবে বলেন। বেবির শখ হয়েছে গাড়ি চালাতে শিখবে, তাই। চিত্রলেখা শ্লেষ মিস্ত্রি তো একটু হাসির সঙ্গে বলেন, তবুও ভালো, তোমার মেয়ের শখ বলে জিনিসটা আছে তাহলে। আমি তো জানি সবই আমার শখে করতে হয়।
তা শেখাচ্ছে কে, তুমি নাকি? আমি? তবেই হয়েছে। অক্ষয় আমার অভ্যাসটা খারাপ করে দিয়েছে। ওই অক্ষয়ই শেখাবে। অবশ্য অভির মতে, থাক থাক, বালক বৃদ্ধ সকলের মতামত শোনবার সময় আমার নেই। আমি বলতে এসেছিলাম। কথার মাঝখানে এক ঝলক কালবৈশাখী ঝড়ের মতো ছুটিয়ে আসে সিদ্ধার্থ। দাদা, দিদি, তোমরা এখানে? ওইদিকে দেখো কি যাও, কি মজা হচ্ছে। অক্ষয় একটা পাখি ধরেছে, একদম সবুজ, আর কি সুন্দর লাল লাল পা। একটা ঝুড়ি চাপা দিয়ে রেখে এখন কঞ্চি দিয়ে খাঁচা বানাচ্ছে। আমি ধরছিলাম, তোমরা দেখতে পাবে না বলে একবারটি শুধু আসবে তো এসো। অমিতাভ অবশ্য একদম সবুজ পর্যন্ত দাঁড়াইবার শুনিবার অপেক্ষা রাখে নাই। সংবাদদাতার সংবাদ দান কার্য সম্পন্ন হওয়ার আগেই ঘটনাস্থল উদ্দেশ্যে দৌড়াইয়াছে। বেবিও নিজেকে সামলাইতে পারে নাই। সিদ্ধার্থর সঙ্গে সঙ্গে সেও প্রায় ছুটিয়া বাহির হইয়া যায়। অক্ষয় ওদের অনেক দিনের লোক। অধস্থন ব্যক্তিদের সঙ্গে মেলামেশা করা চিত্রলেখার অত্যন্তই অপছন্দকর হইলেও অক্ষয় সম্বন্ধে ছেলে মেয়েদের ঠিক আঁটিয়া উঠিতে পারেন না। অক্ষয়টি হচ্ছে এদের দুষ্টু বুদ্ধির যোগানদার, এর বেশি আর কিছু বলা হয় না। স্বামীর ঘরে আসিয়া পর্যন্ত অক্ষয়কে দেখিতেছে সে। স্বামীরও পুরনো লোক বলিয়া কেমন যেন একটা সমীহ ভাব, দেখিলেও হাসি পায়, গাও জ্বালা করে, গ্রাম্য মনোভাব আর কি। চিত্রলেখার ভাগ্যের সব দিকেই যেন কাঁটা ঘেরা। পাগড়িধারী 6 ফুট পাঞ্জাবি ড্রাইভার সম্বলিত গাড়ির চেহারা কেমন আভিজাত্যপূর্ণ, আর সেই জায়গায় আধময়লা চিটের শার্ট পরা বেটেঘাটো অক্ষয়। ছি! স্ত্রীর মুখের উপরকার নানা বর্ণের খেলাবোধ করেই মনীন্দ্রের চোখে পড়ে না। হালকা সুরে বলেন, বেবি ভাবনায় পড়েছে, তোমার পাছে আপত্তি হয়? আপত্তির আর কি আছে, ছেলে মানুষের শখ, কয়দিন আর টিকবে। মেয়ের হইয়া ওকালতির প্রয়োজন খুব বেশি ছিল না অবশ্য। চিত্রলেখার আপত্তি হইবার কথা নয়, তবে প্রস্তাবটা অপরপক্ষ হইতে আসায় বেশি উৎসাহ প্রকাশ করা যায় না, এই যা। নিজে যে বিশেষ কিছুই শিখিতে পায় নাই, এই একটা দারুণ ক্ষোভ মাঝে মাঝে নিজের সন্তানদের ওপরেও কেমন যেন ঈর্ষান্বিত করিয়া তোলে। বেবি ছুটিয়া বাহির হইয়া যাইবার পর অন্য একটা কথার ছুতা ধরিয়া স্বামীর সঙ্গে কথা কাটাকাটি করিয়া উঠিয়া যায়, এবং মেয়ের এই শখের প্রস্তাবের সপক্ষেই বা কতটুকু রায় দেওয়া যায় এবং বিপক্ষেই বা কী যুক্তি দেখানো চলে, মনে মনে তাহার হিসাব করিতে থাকে। স্বামীর সংসারে আসিয়া পর্যন্ত ক্রমাগতই লড়াই করিতে করিতে স্বভাবটাই কেমন যেন রণং দেহিগোচর হইয়া গিয়াছে তাহার। এক বুড়ি শাশুড়ি আর এক কুসংস্কারাচ্ছন্ন স্বামীর হাতে পড়িয়া জীবনটাই মিথ্যা হইয়া গেল। বাহির হইতে মনীন্দ্রকে যতই অনুগত এবং পত্নী সব দেখাক, আসলে যে সেটা কত ভুয়ো চিত্রলেখার মতো এমন মর্মান্তিক করিয়া আর কে জানে। অথচ অদৃশ্য বস্তুর সঙ্গে তো লড়াই চলে না। মনীন্দ্রের বাহিরের ভঙ্গিটা নিতান্তই আত্মসমর্পণের ভঙ্গি। তাই না এত জ্বালা চিত্রলেখার? মেয়েকে চৌখস করিয়া তুলিবার স্বাদটা নিজেরই নিতান্ত প্রবল বলিয়া মেয়ের সাধের সপক্ষেই রায় দিতে হয় চিত্রলেখাকে, অবশ্য অনেকগুলো শর্তাধীনে নিমরাজি ভাব দেখাইয়া। সম্মতি দেওয়ার পর আর চুলের ডগা দেখিতে পাওয়া যায় না মেয়ের, মনে হয় যেন হাওয়ায় ভাসিতেছে। যাক, তবু মন্দির ভালো, সবটাই তো বুড়ির মতো। একটা বিষয়েও তবু প্রাণে চাঞ্চল্য দেখা দিয়াছে। নির্দিষ্ট দিনে বেবি অভি গাড়ির কাছে আসিয়া দাঁড়াইতেই অক্ষয় ভালো মানুষের মতো পেছন দিকে উঠিয়া বসে, যেন তাহারা আর কোনো কাজ নাই, হাত পা ছড়াইয়া বসিয়া যাইবে। ও কি, তুমি ভেতরে বসলে যে? তাপসী সবিষয়ে প্রশ্ন করে। কেন, আজ তো তুমি চালাবে, আমার ছুটি। বারে, আমি তো সবে আজ থেকে শিখব, আমি বুঝি চালাতে পারি? ও তাই বুঝি, আমি ভাবছি বেবি দিদি আজ আমাকে ছুটি দিয়ে দিলে। ইস, ভারী তো কাজ, আমি খুব পারি। অমিতাভ সগর্বে চালকের আসনে উঠিয়া বসে এবং স্টিয়ারিংয়ে হাত দিয়া গভীর ক্ষোভ প্রকাশ করে বলে,
লাইসেন্স নেই যে, ওই তো হয়েছে মুশকিল। এই অভি, দুষ্টু ছেলে, যা ভেতরে গিয়ে বস, আজকে আমি শিখব। অক্ষয়, এসো না লক্ষ্মীটি, এক্ষুনি হয়তো মার মত বদলে যাবে। বারে, আমি শিখব না বুঝি? অমিতাভ প্রায় দিদির মতোই নাকি সুর তোলে। মেয়েদের তো ভারী দরকার শুধু শখ, ছেলেদেরই তো। আরে তুমি আবার শিখবে কি? তোমার তো সব শেখাই আছে। অক্ষয় হাসিতে হাসিতে সস্থানে আসিয়া বসে, বলে, এসো বেবি দিদি। আগে বেবিই বলিত, আজকাল কি ভাবিয়া কে জানে দিদিটা যোগ দিয়াছে। অমিতাভ অনিচ্ছামন্তর গতিতে পেছনের সিটে এবং তাপসী মহোৎসাহে সামনের সিটে উঠিয়া বসে। আজ শুধু দেখে নাও মন দিয়ে, বুঝলে? কোন দিকে যাব? কেন, রেস করছে? অমিতাভ ফোড়ন দিয়া ওঠে। ওইখানেই তো চক্কর দেওয়া সুবিধে। তা কেন? তাপসী ক্ষীণকণ্ঠে আপত্তি জানায়। তার চাইতে এমনি, যেদিকে ইচ্ছে। হ্যাঁ, যেদিকে ইচ্ছে। অমিতাভ পুরুষোচিত তীব্র কণ্ঠে মন্তব্য করে। দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে যেতে হবে নাকি? অক্ষয়, তুমি দিদির কথা শোনো না, ওর যদি কোনো বুদ্ধি আছে। না, কোনো বুদ্ধি নেই, যত বুদ্ধি তোর মাথায় ভরা আছে। তাপসী ঝঙ্কার দিয়া ওঠে। কলকাতার সব কিছুই বুঝি আমরা দেখেছি। এই যে কলকাতায় কটা কলেজ আছে জানিস? দেখেছিস সব? কলেজ? আরে কি একেবারে দ্রষ্টব্য জায়গা। তার চেয়ে বললি না কেন দিদি, কলকাতায় কটা গোয়াল আছে তাই দেখে বেড়াই। তাপসীর কণ্ঠ আবার স্থিমিত হইয়া আছে। গোয়াল আর কলেজ এক হলো? খুব তো বুদ্ধি। ম্যাট্রিক দেবার পর আমাকে বুঝি পড়তে হবে না? তাই এখন থেকে দরজা চিনে রাখবি। ভাই বোনের বাগবিতণ্ডার অবসরে গাড়ি অনেক দূর অগ্রসর হইতে থাকে। এই তো এসে গেল প্রেসিডেন্সি কলেজ, অক্ষয় মন্তব্য করে। তাপসী চ্যালেঞ্জের সুরে বলে, আচ্ছা অভি, বলতো প্রেসিডেন্সি কলেজে কত স্টুডেন্ট আছে? কত? কে না জানে, 500। বলা বাহুল্য দিদির কাছে খাটো হইবার ভয়ে ভাবনা চিন্তার অপেক্ষা না রাখিয়াই উত্তর দিয়া বসে অমিতাভ, আর সঙ্গে সঙ্গে ফল ফলে। তাপসী যথেচ্ছ হাসিয়া ওঠে। খুব বলেছিস, আমি বলছি 1000 কিংবা 2000। এই এই অক্ষয়, থামাও তো একটু গাড়িটা। একটু দাঁড়িয়ে থাকলেই তো দেখা যাবে কত ছেলে আসবে। 10টা বাজবে তো এক্ষুনি। আজ আর 10টা বাজবে না বেবি দিদি। অক্ষয় ভাই বোনের তর্ক কোলাহলটা উপভোগ করিতে করিতে সহাস্যে বলে, আজ যে রবিবার। রবিবার? রবিবার? ও ও, তাই তো। এই প্রচণ্ড সত্যটা ভুলিয়া বসিয়াছিল তাপসী। কি আশ্চর্য! দিদি এইবার পাগল হয়ে যাবে। অমিতাভ গম্ভীর মত ব্যক্ত করে। যা মাথার অবস্থা হচ্ছে দিন দিন, এখন ক্লাস 9-এ পড়েন, এখন থেকেই কলেজ। উনি আবার কলেজে পড়বার সময় হোস্টেলে থাকবেন, জানো অক্ষয়? হ্যাঁ থাকবো, বলেছি তোকে। বললি না সেই দিন, যেই দিন তোর গানের মাস্টারমশাই এলেন না, বাগানে চলে গেলাম আমরা, বললি না? হ্যাঁ, সে তো শুধু বলেছি হোস্টেলে থাকলে বাড়ির থেকে পড়া ভালো হয়। হয় না অক্ষয়? বাড়ির মতো তো গোলমাল নেই। কি করে জানবো দিদি? সাবধানে মোড় ঘুরিতে ঘুরিতে অক্ষয় উত্তর দেয়, কলেজেও পড়িনি, হোস্টেলেও থাকিনি। পড়লে না কেন? অমিতাভ গম্ভীরভাবে বলে, শিক্ষাই তো জীবনের মূলধন, বুঝলে? অনেক অনেক পাশ করলেই উন্নতি করতে পারতে। অক্ষয় ক্ষুণ্ণভাবে বলে, কই আর পড়তে পেলাম ভাই, বাপ ঠাকুরদা কাকা সবাই মারা গেল। তাপসী উৎসুকভাবে বলে, সবাই মারা গেলে বুঝি পড়া যায় না? খুব মন খারাপ হয়ে যায়?
অক্ষয় হাসিয়া ফেলে। মন খারাপের জন্য নয় রে দিদি, টাকা লাগে না। ও টাকা? ভারী যেন আশ্বস্তভাবে তাপসী বলে, অনেক অনেক টাকা থাকলে তাহলে পড়া যায়। দিদি তুই থাম তো, অমিতাভ বিরক্তের সুরে বলে। এমন বোকার মতো কথা বলিস আজকাল, কোনো যদি মানে থাকে। অক্ষয়, তার চেয়ে চলো বরানগরে যাই, একদিন তোমার বাড়ি দেখিয়ে আনবে বলেছিলে। আমার বাড়ি? গরিবের বাড়ির আর দেখার কি অভিবাবু, তোমার মা শুনলে রাগ করবেন। মা তো সব শুনলেই রাগ করেন, ছেড়ে দাও মায়ের কথা, চলো তুমি। গাড়ি চলিতে থাকে। তাপসী ম্লান মুখে চুপচাপ বসিয়া থাকিতে থাকিতে একসময় বলে, অভি তুই এদিকে এসে বস, আমার ভালো লাগছে না। ছেলে মানুষের কণ্ঠে এমন শ্রান্তির সুর কেন? অক্ষয় চকিতভাবে বলে, শরীর খারাপ লাগছে বেবি দিদি, বাড়ি ফিরবে? না না, বাড়ি বিশ্রী। বিশ্রী হইলেও একসময় ফিরিতেই হয় বাড়িতে। মনীন্দ্র সহাস্য মুখে বলেন, কি হলো তোমাদের, কতটা এগোলো? ছাই এগোলো। অমিতাভ বলে, দিদির তো শুধু মুখেই ওস্তাদি, শিখতে পারলে তো, খোলা জায়গায় গিয়ে তবে তো শিখতে হয়, তা নয়। কি শখ নাকি কলকাতায় কটা কলেজ আছে দেখবে? মনীন্দ্রনাথ চমকিয়া বলেন, কটা কি আছে? কলেজ। 2 বছর পর কবে পাশ করবেন তাই এখন থেকে কলেজ দেখে বেড়াবেন। মা যেমন শাড়ির দোকান দেখে বেড়ান, কোনটা পছন্দ হয় না, তাই না বাবা? বাবা কিন্তু কথার উত্তর দেন না, তীক্ষ্ণভাবে একবার স্ত্রীর মুখের পানে চাহিয়া গুম হইয়া বসিয়া থাকেন। কন্যার দর্শন মেলে না, কোথায় সে সরিয়া পড়িয়াছে পাত্তাও পাওয়া যায় না। অমিতাভ বাপের কাছে ঘেঁষিয়া বসিয়া হাসিতে হাসিতে দ্রুত ভঙ্গিতে বলিয়া চলে, দিদিটা আজকাল কি বোকাই হয়েছে বাবা, জানো, আজ রবিবার তা খেয়াল নেই, কলেজের ছেলে গুনতে বসেছিলেন বাবু। আচ্ছা বাবা, প্রেসিডেন্সি কলেজে কত স্টুডেন্ট আছে? দিদি বলছে 1000। এত ছেলে কোথায় ধরে বাবা? দিন যায়, এইভাবেই বারে বারে ছোট ভাইয়ের কাছে অপদস্থ হইতে থাকে তাপসী। ছেলে মানুষ অমিতাভ সত্যই অক্ষয়ের কাছে বসিয়া প্রায় হাত পাকাইয়া ফেলে। আর লাইসেন্স পাইবার বয়স আসিতে আরও কতদিন লাগিবে, সনিশ্বাসে তাহারই হিসেব কষিতে থাকে। অথচ তাপসী গাড়িতে উঠিয়াই অনর্থক শুধু এলোমেলো ঘুরাইয়া মারে অক্ষয়কে। কলিকাতার প্রত্যেকটি রাস্তাঘাট, প্রত্যেকটি স্কুল কলেজ, পার্ক, সিনেমা দেখিয়া বেড়াইবার যে কি এক বাজে খেয়াল চাপিয়াছে তাহার। অমিতাভর সঙ্গে তর্কের বেলায় অবশ্য যুক্তি তাহারও আছে। কলিকাতায় বাস করিয়া যদি কলিকাতার সব কিছু না দেখা হইল, তবে আর গাড়ি থাকিয়া লাভ কি? কিন্তু একই জায়গায় বারবার দেখিবার সপক্ষে আর কোনো যুক্তি যোগায় না। তাই ছোট ভাইয়ের জেরার মুখে কাঁদিয়া ভাসায়। চিত্রলেখা অবশ্য এত খবর রাখেন না, রাখেন মনীন্দ্র, এবং কেন জানি না মনে মনে শঙ্কিত হইতে থাকেন। বৎসর ঘুরিতে দেরি লাগে না। মনীন্দ্র ভাবিয়া চিন্তিয়া একদিন প্রস্তাব তুলিলেন, এইবারে গ্রীষ্মের ছুটিতে মায়ের কাছে কাশী যাওয়া যাক। ছেলেরা তো এক পায়েই খাড়া। তাপসী অধীর আগ্রহে চিত্রলেখার মুখপানে চাহিয়া অপেক্ষা করে মা কি রায় দেন। কিন্তু চিত্রলেখা যেন এক ঝটকায় সকলের উন্মুখ চিত্তকে তছনছ করিয়া দিলেন। আবার সামার ভ্যাকেশনে মার কাছে বলতে লজ্জা করল না তোমার? মুখে আটকালো না? বেশ, যেতে পারো, কিন্তু মনে যেন তার আগে পটাশিয়াম সাইনাইড আমি খাবো, তারপর যা খুশি তোমরা করো। অতএব কথাটা চাপা পড়িয়া যায়। ঢিলে পায়জামা আর হাফ শার্ট পরাইয়া মেয়েকে চিত্রলেখা ছেলেদের সঙ্গে সমানভাবে মানুষ করিতে থাকেন, আর নিজের বুদ্ধি গৌরবে উত্তরোত্তর আত্মপ্রসাদ অনুভব করিতে থাকেন। কাটিতে থাকে দিনরাত্রি। সূর্য আর চন্দ্র নিজের নিয়মেই আবর্তিত হইতে থাকে। বয়স বাড়িতে থাকে পৃথিবীর।
আর বাড়িতে থাকে মানুষের। রাত্রির জবনিকা দিনের পৃথিবীকে ঢাকিয়া দেয়, মৃত্যুর জবনিকা মানুষকে ঢাকে। কিন্তু পৃথিবীর জীবনে ঘটে নতুন সূর্যোদয়, ঘটে ঋতুচক্রের আবর্তন। দীর্ঘ অবসরের সুযোগে ফিরিয়া দেখা দেয় ফুলের পাপড়িতে পাপড়িতে রঙের সমারোহ। প্রজাপতির পাখনায় নিত্য নতুন বৈচিত্র্য। ত্রুটিহীন প্রকৃতি দেবীর প্রতিটি কাজ সমাপ্তি মধুর। কিন্তু হায়, মানুষ এখানে হার মানিয়াছে। তার জীবনে অবসর নাই, তাই ত্রুটিবহুল জীবনে তার সব কিছুই অসমাপ্ত। মেয়ের ভবিষ্যৎ ভাবিয়া মনীন্দ্রনাথ যত বেশি পীড়িত হইয়াছেন, তার শতাংশের একাংশও যদি কার্যকরী হইত, তবে হয়তো তাপসীর জীবনের ইতিহাসটা হইত অন্যরূপ। কিন্তু তিনি কিছুই করিতে পারিলেন না। অনেক কিছু পরিকল্পনা মাথায় লইয়া হঠাৎ একদিন চির অন্ধকারের পথে পাড়ি দিলেন। আমরা শুনছিলাম আশাপূর্ণা দেবীর লেখা উপন্যাস অগ্নি পরীক্ষার দ্বিতীয় পর্বটি। খুব শীঘ্রই আসছি আগামী পর্বটি নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। নমস্কার।